বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাদহের কুঠিবাড়ি নিয়ে আজকের আয়োজন। এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতিবিজড়িত ছবি এবং নিদর্শন রয়েছে। সব কিছু দেখতে থাকতে হবে আমার সাথে। আর হ্যাঁ, কারা রবীন্দ্রপ্রেমিক আছেন অবশ্যই মন্তব্য করে জানান। আর এখানে যারা গিয়েছেন তারাও জানান এখানে কবে গিয়েছেন, কখন গিয়েছেন। চলুন তাহলে ডুব দিই রবীন্দ্র জগতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মেহেদি হাসান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সেই রবীন্দ্র কুঠিবাড়িতে গিয়ে সেখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আরেকটি অনুরোধ আপনাদের সামনে রাখছি, আমার এই নতুন পেজটিতে অবশ্যই ফলোইং করে রাখুন। তাতে আপনার এবং আমার দুইজনেরই সুবিধা হবে, কারণ আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সে ভিডিওটি আপনি সরাসরি দেখতে পাবেন। ভিডিওর শুরুতে যে ব্রিজটি দেখেছেন সেই ব্রিজটি গড়াই ব্রিজ, এবং এই যে নদীটি দেখতে পেয়েছিলেন সেই নদীটির নামও গড়াই নদী, অর্থাৎ কুষ্টিয়া শহরটি গড়াই নদীর তীরে গড়ে উঠেছে। তার পরবর্তীতে আপনি যে দৃশ্য দেখতে পাচ্ছিলেন পাখির চোখে, সেটি ছিল কুষ্টিয়া শহরের দৃশ্য। ওপর থেকে কুষ্টিয়া শহর দেখতে অনেক সুন্দর। কুষ্টিয়া শহর থেকে আমি অটোরিকশা নিয়েছি, যাচ্ছি রবীন্দ্র কুঠিবাড়িতে। আর যাওয়ার আগে রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শহরের রাস্তাঘাটগুলো আসলে কেমন। ছবিতে বা ভিডিওতে এখন যে এটি দেখতে পাচ্ছেন সামনে যে ব্রিজ, এটি হচ্ছে গড়াই ব্রিজ, এবং সামনে যে নদী এটি হচ্ছে গড়াই নদী। ভিডিওর শুরুতেই যা আপনারা দেখেছেন, এই ব্রিজটি কিন্তু সত্যি অনেক সুন্দর, এবং এই ব্রিজের ডেকোরেশন বলেন বা অবকাঠামো বলেন সত্যি আমাকে মুগ্ধ করেছে। এবং এখান থেকে গড়াই নদীটি যদিও পানি শুকিয়ে গিয়েছিল, বাট দেখতে সত্যি অসাধারণ লাগছিল। ছবিতে দেখতে পাচ্ছেন আমাকে এক ঝলকে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যের দিকে। তবে হ্যাঁ, এই রাস্তাটিও কিন্তু অনেক সুন্দর। রাস্তার দুপাশে পর্যাপ্ত পরিমাণে গাছ ছিল, এবং সেখানে খুব বেশি ট্রাফিক জ্যাম এই ধরনের কোনো বিষয়ের সম্মুখীন আমি হইনি। তো গ্রামের আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছি আমি রবীন্দ্র কুঠিবাড়ির দিকে। বিশ্বাস করুন, আমার শরীর এবং মনের মধ্যে একেবারে অন্যরকম একটি অনুভূতি কাজ করছিল যে আমি যাকে পছন্দ করি, আমি যার কবিতা পড়ি, অথবা আমরা সবাই যাকে পছন্দ করি, সবাই যার কবিতা পড়ি, সেই মানুষটি যেখানে ছিলেন, যেখানে থাকতেন, যেখানে লেখালেখি করতেন, সেই স্থানটি ঘুরে দেখব। এই অনুভূতি সত্যি অসাধারণ। যাই হোক, কথা না বাড়িয়ে রাস্তা দেখছি আর সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকেও দেখাবো আমার চোখে রবীন্দ্র কুঠিবাড়ি। যারা এর আগে এখানে কখনো আসেননি, আশা করছি আপনারা চমৎকার একটি ভিডিওর মাধ্যমে এই কুঠিবাড়িটি দর্শন করতে পারবেন। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি একেবারে কুঠিবাড়ির সামনের মেইন গেটে। দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে একটি বিশাল গেট, লেখা আছে সেখানে রবীন্দ্র কুঠিবাড়ি। এই যে সেই গেট, এই গেট দিয়েই আমরা এখন ভেতরে প্রবেশ করব। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই কুঠিবাড়ি প্রায় 33 বিঘা জমির ওপরে নির্মিত। তবে মূল ভবনটি 2.5 বিঘা জমিতে নির্মিত। এতে মোট 18টি কক্ষ রয়েছে। এই ভবনের 3য় তলায় কবি লেখালেখি করতেন। তবে ভবনের পশ্চিম পাশে বকুল তলায় বসে কবি অনেক লেখালেখি করেছেন। কবি এই কুঠিবাড়িতে বসেই রচনা করেছেন সোনার তরী, চিত্রা, চৈতালি এবং 2 বিঘা জমি নামের বিখ্যাত সব কবিতা। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। দর্শক, যখন আমি কুঠিবাড়িতে প্রবেশ করছিলাম তখন শরীরে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। বিশ্বাস করুন, এই অনুভূতিটি মনে হচ্ছিল রবীন্দ্রনাথ যে জায়গায় হেঁটেছেন, যে জায়গা দেখেছেন, যেখানে নিঃশ্বাস নিয়েছেন, যেখানে তিনি জীবনের অনেকগুলো সময় কাটিয়েছেন, লেখালেখি করেছেন, সেই জায়গায় আমিও হাঁটছি। ঠিক অনুভূতি হচ্ছে তার মতোই। আমার এই সুপ্ত অনুভূতি নিয়ে আমি প্রবেশ করছি এখন রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভিতরে। সেখানে যাব, দেখব কি কি নিদর্শন আছে এবং কি কি ছবি আছে। যা কিছু দেখব চেষ্টা করব সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। শুরুতেই আমি দেখতে পাচ্ছি ভিডিওতে এখানে একটি পাত্র, পানি পরিষ্কার করার পাত্র। আসলে সেই সময়েও
মানুষজন কত আধুনিক ছিল এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। পানি নিষ্কাশনের জন্য এই পাত্রটি সেই সময়ে ব্যবহার করা হতো। এর পাশাপাশি এখানে বিভিন্ন রকম টেবিল আছে, বিভিন্ন রকম চেয়ার আছে। এটি দেখতে পাচ্ছেন ঘাস কাটার যন্ত্র। বিশ্বাস করুন সেই সময়েও ঘাস কাটার যন্ত্র এত আধুনিক হতে পারে, না দেখলে বিশ্বাস করবেন না। এটি মাটি সমান করার যন্ত্র, আর এটি হলো সেই ঘাস কাটার যন্ত্র, যে ঘাস কাটার যন্ত্র দিয়ে সেই সময় ঘাস কাটা হতো। এটি লোহার সিন্দুক, রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে ব্যবহার করা হয়েছে। জানি না এই সিন্দুকে তিনি অনেক লেখালেখির কাজে কাগজপত্র রাখতেন কিনা। ছবিতে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের বয়সের ছবি। আসলে যুবক বয়সের রবীন্দ্রনাথ কিন্তু বাংলা সিনেমার হিরোর চেয়ে কোনো অংশেই কম ছিলেন না। যারা গিয়েছেন তারা দেখেছেন। ছবিতে দেখতে পাচ্ছেন এখন একটি পালকি, এটি হচ্ছে 8 বহরের পালকি বা বিহারের পালকি বলছে। এখানে সেই সময়ে আপনার হচ্ছে মানুষদেরকে আনা নেওয়ার কাজে পালকিগুলো ব্যবহার করা হচ্ছে। এখানে 2টি পালকি দেখতে পেয়েছি পাশাপাশি, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পদ্মবোট। এই বোটে করে বা নৌকায় চড়ে কিন্তু রবীন্দ্রনাথ এখানে বা শিলাদয়ে আসতেন। এখানে দেখতে পাচ্ছেন 8 বিহারের পালকি এবং পাশে 16 বিহারের পালকি দেখেছেন। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, সম্ভবত ডাইনিং টেবিল বিশেষ হবে। এর পরবর্তীতে নিস্তালা থেকে আমি দোতলার সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছিলাম, যে দোতলায় কি কি আছে সেগুলো দেখার জন্য। যাই হোক, এখানে একটা আলনা দেখতে পাচ্ছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় নিজে এই আলনাটি ব্যবহার করেছেন এবং কাপড় সেখানে তিনি রাখতেন। পাশাপাশি একটি খাট রাখা ছিল সেখানে। এই খাটেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতেন। ভাবতে অবাক লাগছে, এই খাট এখনও সেই রকম অবিকল আছে। আমি কিন্তু খাটকে স্পর্শ করে সেই সময় অনুভূতি নেওয়ার চেষ্টা করেছিলাম। এই সেই কাদম্বরী দেবী, যাকে নিয়ে বহু কথা প্রচলিত আছে ইতিহাসে, আপনারা অবশ্যই তার সম্পর্কে জানেন। এর পরবর্তীতে আমি দেখিয়েছি রবীন্দ্রনাথের পুরো পরিবারকে, তার ছেলে মেয়ে বড় মেয়ে সবাইকে নিয়ে তিনি একসাথে বসেছিলেন, সেই দৃশ্যটি। এই বিষয়গুলো দেখলে সত্যি সত্যি ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এটি এক ধরনের সেই সময়ে যন্ত্রচালিত একটি স্পিড বোর্ডের মতো, যে সময় রবীন্দ্রনাথ ব্যবহার করতেন সেটি বলা হয়েছে যে ইঞ্জিন চালিত একটি স্পিড বোর্ড সেই সময়কার ব্যবহারের। এবং পাশে রাখা হয়েছে কিন্তু আরেকটি নৌকার অংশ বিশেষ, যে নৌকায় করে রবীন্দ্রনাথ ভারত থেকে, মানে সেই সময়ে কলকাতা থেকে শিলাদহতে আসতেন। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এই সেই বারান্দা, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দাঁড়িয়ে সব কিছু অবলোকন করতেন, দেখতেন, কল্পনা করতেন এবং তারপরে লেখালেখি করতেন। বিশ্বাস করুন, এই বারান্দায় দাঁড়িয়ে আমার সেই অনুভূতি কাজ করছিল। বাংলা সাহিত্যের বিশিষ্ট কোনো লেখকের সাথে দেখা হওয়ার সৌভাগ্য আমার সেই রকম হয়নি, কিন্তু তাদের স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখার সৌভাগ্য আমার হয়েছে। যেমনটি আজকে আমি কুষ্টিয়ার শিলাদহ এসেছি দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিষয়গুলো, যেগুলো তিনি ব্যবহার করতেন নিজে এবং সংরক্ষণ করতেন। আপনাদের মধ্যে কে কে রবীন্দ্রনাথের শিলাদহে এই কুঠি বাড়িতে গিয়েছেন? যদি যেয়ে থাকেন, সেখানকার কোনো যদি স্মৃতি থাকে আপনার, তাহলে অবশ্যই মন্তব্য করে জানান। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? আমি পেশায় একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমি যেখানে ক্লাস নিতে যাই সেখানকার দৃশ্যগুলো আপনাদেরকে আমার চোখে দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। আরেকটি বিষয়, আমি যখন এই বারান্দায় হাঁটছিলাম, আমি ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম সব কিছু, আমি অনুভব করার চেষ্টা করছিলাম সেই ইতিহাসের পাতায় আমি আসলে ডুব দেওয়ার চেষ্টা করছিলাম। আমি রবীন্দ্রনাথের লেখার অনেক ভক্ত। আমি তার লেখা যেমন পড়ি বা তার গান শুনতে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। আমি আসলে দেখার চেষ্টা করছিলাম কিভাবে তিনি সব কিছু লিখেছিলেন। এটি আসলে বোঝা সম্ভব নয়, কিন্তু ফিল করা তো সম্ভব। আমি সেই ফিল করতে চেষ্টা করেছিলাম সেখানে। এই সে বারান্দা, হয়তো এই বারান্দা থেকে তিনি অসংখ্য কবিতা গান রচনা করেছেন। সেই বারান্দাটা কিন্তু এখনও অবিকল আছে, কাঠের ফ্রেমের বারান্দা, একেবারে দেখতে আগের মতোই আছে। এর পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ প্যারিসে গিয়েছিলেন, সেখানকার একটি ছবি এবং মহাত্মা গান্ধীর সাথে তার একটি সাক্ষাতের ছবি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। সে ছবিটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এখানে জ্ঞানীগুণী বিভিন্ন বিশিষ্ট লোকের সাথে দেখা যাচ্ছে তাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ সেই সময় অনেক বিখ্যাত মানুষ ছিলেন, সঙ্গত কারণেই তার কাছে অনেক ভারতবর্ষের বা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় মানুষজন সেখানে আসতেন। এই সেই নৌকা, যে নৌকায় করে তিনি আমাদের এই শিলাদহে এসেছিলেন এবং এখানে দেখা যাচ্ছে যে প্রজাদের সাথে রবীন্দ্রনাথ কথা বলছেন। আমি এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পুরো অংশটা,
চারিদিক দিয়ে ঘুরিয়ে। আমার সাথে সাথে চলুন আপনিও দেখে আসেন রবীন্দ্রনাথের কুঠিবাড়ির সামনে পেছনে কি আছে। তো আমি এখন পেছনের অংশের দিকে যাচ্ছি। এই পেছনের অংশে ঘুরতেই সামনেই পড়ে এই যে কাঠের ফ্রেমের যে বারান্দাটি কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, সেই বারান্দাটি। সবচেয়ে মজার বিষয়, সামনে একটু দূরেই মাঠ আছে একটি, সেই মাঠে কিন্তু একটি টেনিস কোর্ট আছে। বিশ্বাস করুন, সেই সময়ের ব্যবহারের টেনিস কোর্ট সেটি। টেনিস খেলা কেমন এটি আমার মনে হয় অনেকেই জানেন না এখনো পর্যন্ত, টেনিস খেলতে হয় কিভাবে, আসলে টেনিস কোর্ট কেমন হয়। তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো সেই সময়ে দেখা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুররাও এই টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন। তাহলে কতটা আধুনিক মানে চিন্তা শক্তির ধারক এবং বাহক ছিলেন, ভাবতেই আপনি অবাক হয়ে যাবেন, বা আমি নিজেই অবাক হচ্ছিলাম। এই যে ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি টেনিস কোর্ট, সেই সময় তারা ব্যবহার করতেন। আর এটি হচ্ছে রবীন্দ্রনাথের পেছনের অংশ, কুঠিবাড়ির পেছনের অংশ। সামনের অংশ এবং পেছনের অংশের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পেছনের অংশে দেখতে পেয়েছিলাম যে সামনের দিকে কিছুটা বিল্ডিং বাড়ানো আছে এবং ওই পাশে একটি লোহার পেঁচানো সিঁড়ি আছে। ওই চলুন তাহলে ওই লোহার পেঁচানো সিঁড়িটি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সামনের অংশ কিন্তু কিছুটা বাড়ানো, মানে ওই যে প্রথমে যে অংশটা দেখেছিলেন সেটার মতো কিন্তু কিছুটা না, আর কি একটু আলাদা। যাই হোক, এই যে লোহার পেঁচানো সিঁড়ির কথা বলছিলাম, এই সেই লোহার পেঁচানো সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই হয়তো বা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর ওপর থেকে নিচে আসা যাওয়া করতেন। এখন পর্যন্ত সেই সিঁড়িটি কিন্তু অবিকল ঠিকই আছে, যদিও ব্যবহার করা হয় না। এটি কাঁটা তার দিয়ে ঘেরে রাখা হয়েছে, হয়তো আমাদের মতো দর্শনার্থীদের জন্যই এই কাজটি করা হয়েছে, যেন কেউ বিপদে না পড়েন। এইভাবে আমি পেছনের অংশটা দেখছিলাম চারিদিকে, আর আমার চোখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম। এই পাশে পাশাপাশি কিন্তু দুইটি বারান্দা, দুই পাশে দুইটা বারান্দা। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির চারিদিকে ঘোরা শেষ। এবারে আমি আবার ফিরে যাচ্ছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ির মেন গেটের যে অংশটা, সেখানে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এই ভিডিওতে যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো তথ্য দিতে ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আরেকটি কথা মনে করিয়ে দেই, আমার এই পেজটিতে ফলো করতে ভুলবেন না। আপনার একটা ফলো কিন্তু আমাকে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।